সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছি। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুগণ, আপনাদের সামনে অনেকদিন পর হাজির হয়েছি বটে, তবে একটি নতুন চমক নিয়ে হাজির হয়েছি। চমকটি হচ্ছে, আমার আজকের এই ব্লগটি এই চ্যানেলের অন্য সব ব্লগের মতো হবে না। তার কারণ, আজকে আমি একটি বাস্তব ভিত্তিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়টি হচ্ছে এখন বহুল প্রচলিত একটি বিষয়। সেটি হচ্ছে, আপনারা সবাই শুনেছেন হয়তোবা, আমাদের দেশে নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সেই 2023 সাল থেকে। 2023 সাল না, ঠিক 2022 সাল থেকেই পাইলট স্কুলে দেশের 162টা পাইলট স্কুলে এটি চালু হয়েছিল পরীক্ষামূলক। তারপর 2023 সালে হচ্ছে ক্লাস 6-7-এ নতুন কারিকুলাম হয়েছে এবং আমরা বর্তমানে 9-এ পড়ছি। আমরাও নতুন কারিকুলাম এই বছর পেলাম এবং এই বছর তার সাথে ক্লাস 8-ও পেয়েছে। তো এই নতুন কারিকুলামের ভালো দিক, খারাপ দিক, সীমাবদ্ধতা যা যা আছে হাবিজাবি সব তথ্য আপনাদেরকে দেব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাই। তারা এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিও লিংক দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর পুরোনো চ্যানেলের ব্লগগুলোও আপনারা পেতে হলে আমার ডেসক্রিপশন বক্সে চোখ রাখবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুগণ, প্রথমে নতুন কারিকুলাম জিনিসটা কি বা এখানে আসলে কি কি কাজ হয় সেটাই আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। আমি যেহেতু নতুন কারিকুলামের একজন শিক্ষার্থী, তো আমার ভালো ধারণা হয়েছে নতুন কারিকুলাম নিয়ে। আরো ধারণা হবে ইনশাআল্লাহ, আপনাদেরকে আরো আপডেট দেব। আচ্ছা বন্ধুরা, নতুন কারিকুলামে আপনারা জানেন নতুন কারিকুলামের পরীক্ষা পদ্ধতি ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যেখানে 5 ঘন্টার পরীক্ষা নেওয়া হতে পারে বলেছে। 5 ঘন্টার পরীক্ষা, এখানে 4 ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল এবং 1 ঘন্টা থাকবে রিটেন পরীক্ষা। অথবা আরো একটি কথা বলা হয়েছে, অনেক জায়গায় শুনতে পাচ্ছি 3 ঘন্টা প্র্যাকটিক্যাল অথবা 2 ঘন্টা রিটেন। যেভাবেই হোক 5 ঘন্টা পরীক্ষা হচ্ছেই হচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই নতুন কারিকুলামে কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বলেছেন, নতুন কারিকুলামে আমাদেরকে প্র্যাকটিক্যাল কাজের উপর বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ হাতে কলমে যেই কাজটা, এটাকে পরীক্ষা না বলে কার্যক্রম বলা হচ্ছে। আর পরীক্ষা না, এখন নতুন শিক্ষা ব্যবস্থা এটাকে বলা হচ্ছে মূল্যায়ন। আমরা আনন্দের সাথে মূল্যায়ন দেব, সেজন্য এটাকে পরীক্ষা না দিয়ে এটাকে এখন মূল্যায়ন নাম দেওয়া হয়েছে। তো যেখানে 5 ঘন্টা পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে গার্জিয়ানরা কেমনে বলছে যে পরীক্ষা নাই নতুন কারিকুলামে, আমাদের বাচ্চারা নেচে নেচে পড়ালেখা করছে বা পড়ালেখাই করে না, সারাক্ষণ মোবাইল চালায়। এগুলো কিভাবে বলছে? আসলে এটা শুনতে খুব অবাক লাগে, খারাপ লাগে। এটা শুধু মাত্র অন্য অভিভাবকরাই নয়, এমন অভিভাবকও আছে যাদের বাচ্চারা নতুন কারিকুলাম পড়ছে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি সবার শুরুতে বলবো, আপনারা একটু বইটা একটু ভালো করে ঘেটে ঘেটে দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন পড়ালেখা আসলে আছে কি নাই। আর তাছাড়া আপনারা যারা মানে আমরা যে আগে পুরাতন কারিকুলামে পড়েছিলাম, পুরাতন কারিকুলামে কি হতো, শুধু লিখিত পরীক্ষা। আর এখন 5 ঘন্টার পরীক্ষা দিতে হচ্ছে। তার মানে কি, পরীক্ষা ব্যবস্থাটাকে আরো চাপিয়ে দেওয়া হচ্ছে। চাপানো মেবি আরো, মানে আমি বলতে চাচ্ছি আরো ভালোভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো আপনারা কিভাবে বলতে পারেন যে এখানে পরীক্ষা নাই, আমাদের বাচ্চারা সারাক্ষণ মোবাইল গেমস নিয়ে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন, আমি আপনাদেরকে যদি ভালো করে বইগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন বাচ্চারা এখন সারাক্ষণ প্রায় ইন্টারনেটে কেন ঘাটাঘাটি করে। ওখানে বইয়ের মধ্যেই লিখে দেওয়া হয়েছে যে ইন্টারনেট, বিভিন্ন বই ঘেটে যেন আমরা তথ্যগুলা সংগ্রহ করি। তাহলে এই কারিকুলামে একটা ভালো দিক আমরা পেয়ে গেলাম, সেটি হচ্ছে হাতে কলমে কাজ বেড়ে গিয়েছে, এটার গুরুত্ব বেড়ে গিয়েছে। আরো একটা ভালো দিক পেলাম, সেটি হচ্ছে এখন পড়ালেখা হচ্ছে আনলিমিটেড। যে যত বেশি তথ্য জানবে সে তত বেশি ভালো করতে পারবে। তো বন্ধুরা, আমি ভালো কিছু দিক তো উল্লেখ করলাম, এখন এবার একটু সীমাবদ্ধতাগুলোই আসি। সীমাবদ্ধতাগুলো জানার জন্য
আপনাদেরকে একটু বইগুলো দেখাতে চাই। কয়েকটা বই যেগুলোতে আমি সীমাবদ্ধতা খুঁজে পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর তারপরে বুঝতে পারবেন আসলে নতুন কারিকুলামের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটা সব জিনিসের ক্ষেত্রেই ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো বন্ধুরা, আমি এখন চলে আসছি আমার পাঠ্যপুস্তকে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর গণিত বই নিয়ে আমি হাজির হয়েছি। এখানে যদি আমরা দেখি সূচিপত্রে, আমি লগারিদমের ধারণা প্রয়োগ এই চ্যাপ্টারটাতে যাই। আমি এখন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের সমস্যা হচ্ছে একটু, আসলে সমস্যাটা কি। তবে হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, সমস্যাটা শুধু এই বছরের ক্লাস 9-এ যারা নিউ কারিকুলাম পেলো তাদের জন্য। তার কারণ আমরা তো ক্লাস 8-এ ওল্ড কারিকুলাম পড়েছি, এবং ওল্ড কারিকুলামে এত বিস্তৃতভাবে আসলে সবকিছু আলোচনা করা হয়নি। মুখস্থের মধ্যেই সবকিছু আসলে সীমাবদ্ধ ছিল, আর এত তথ্যবহুল পড়াশোনা ছিল না। এখন যদি আপনি বইগুলো উল্টিয়ে দেখেন, আপনার মাথা ঘুরিয়ে যাবে। মানে এখনকার বাচ্চারা যদি এইসব বই পড়ে, তাহলে একদম এক একজন গোলা বারুদ হয়ে বের হবে। একদম বিলিভ মি, যেটা সত্যি কথা। তবে হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লগারিদমের ম্যাথে আমি এসেছি। এখানে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ এবং লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই তো। এখানে সূচকের সাথে লগের তো সম্পর্ক আছে, আমরা জানি, সবাই জানি। কিন্তু আপনারা একটু ভালো করে পড়ে দেখেন তো, এখানে কি সূচকের কিছু বলা হয়েছে? এখানে কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে এখানে সূচকের আলোচনা আছে। কিন্তু লগারিদম জানতে হলে আগে আমাদেরকে সূচকের আলোচনা করতে হয়। সূচকের এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 8-এ আছে, হ্যাঁ, 9-এ নেই। আমাদের নিউ কারিকুলামের আরেকটি বিশেষ দিক হচ্ছে একই চ্যাপ্টার পরের ক্লাসে থাকে না। অর্থাৎ এই যে যেমন আপনাদেরকে দেখালাম, সূচকের চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 8-এ, আর 9-এ কি দিয়েছে? লগারিদম। হ্যাঁ, কিন্তু যারা নতুন কারিকুলাম এই বছর দিয়েছেন, ওনারা আনফর্চুনেটলি ভুলে গিয়েছিলেন যে আমরা ক্লাস 8-এ ওল্ড কারিকুলামে ছিলাম, এবং ওখানে এত বিস্তারিত আলোচনা হয়নি। তো এটা আমাদের জন্য সমস্যা। হ্যাঁ, তো আমাদের এই বছরের ক্লাস 9-এ যারা আছে তাদের জন্য এইটুকু সমস্যা হচ্ছে। না হলে এই বছর যারা ক্লাস 8-এ পড়ছে তাদের আগামী বছর কিন্তু এই বইটা একদম পানি ভাতের মতো লাগবে। পান্তা ভাত চেনেন? পান্তা ভাতের মতো লাগবে। তার কারণ তারা তো সূচক পড়েছে। এরকম আরো কয়েকটা টপিক আছে, যদি আপনাকে দেখাই, একটু ওয়েট করতে হবে। আমি চলে এসেছি গণিতের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের টপিকটা যদি আপনারা দেখেন, এই যে এখানে দেখেন, এখানে কিছু বিশেষ সেটের উদাহরণ দিয়েছে। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, এবং এগুলা হচ্ছে এই এন, জেড, কিউ, আর, জেড প্লাস, কিউ প্লাস, আর প্লাস, এগুলো হচ্ছে ওগুলা প্রকাশের মাধ্যম। কিন্তু এখানে সংখ্যা নিয়ে কোনো আলোচনাই নাই। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কোনটা, মূলদ সংখ্যা কোনটা, বাস্তব সংখ্যা কোনটা, এটার কোনো আলোচনাই নাই, যার কারণে আমাদের সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, এই সমস্যাগুলি কিছু কিছু স্কুলে রিকভার করে দিয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে রিকভার করে দেওয়া হয়নি, ডিরেক্ট বড় টপিকে ঢুকে গিয়েছে, যার কারণে স্টুডেন্টদের সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে এই বছরের জন্যই শুধু প্রযোজ্য, আগামী বছর ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হচ্ছে না। তারপরে আমি যদি আপনাদেরকে ডিজিটাল প্রযুক্তি বইটা দেখাই, তাহলে আপনারা একটু আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই নিয়ে চলে এসেছি। আমি আপনাদেরকে আজকে চতুর্থ অধ্যায়টার একটু জিনিস দেখাবো, প্রোগ্রামিং, যেহেতু এই প্রোগ্রামিংটা দেখাই। এমনি বলতে গেলে কিন্তু নতুন কারিকুলামের বইগুলো একদম এক্সক্লুসিভ করেছে, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে এটাকে গার্জিয়ানরা বা স্টুডেন্টরা একটু জটিলভাবে নিচ্ছে। তবে কিছু কিছু গার্জিয়ান আছেন যারা এই সামান্য জটিল একটা বিষয়কে অনেক বড় করে দিয়েছেন। তাদেরকে বলছি, আপনারা শুধু এই বিষয়গুলিই দেখবেন না, পুরো বইটা ঘেঁটে দেখুন, দেখবেন আপনাদের সকল ঝামেলা দূর হয়ে যাবে। এখানে আপনাদেরকে দেখাই,
এই যে এখানে যে প্রোগ্রামিং দিয়েছে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং। বেসিক লেভেলের প্রোগ্রামিংটা হচ্ছে ক্লাস 8-এ, কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি যারা নিউ কারিকুলাম এবার দিয়েছেন, মানে আমাদের ক্লাস 9-এর জন্য, তারা আনফরচুনেটলি ভুলে গিয়েছিলেন যে ক্লাস 8-এ আমরা ওল্ড কারিকুলামে ছিলাম, যার কারণে আমরা এটা পাইনি। তো এটা আমাদের জন্য একটু সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, এবার এইগুলো তো আমি সীমাবদ্ধতা আলোচনা করলাম, এবার একটু ভালো দিকটা আলোচনা করি। আবার আপনাদেরকে বই খুলে খুলে দেখাই। দেখেন এই যে এটাকে চিনতে পারছেন? আশা করি চিনতে পারছেন। এই যে উপরে লেখাই আছে ম্যাকবেথ। ম্যাকবেথটা কার বলেন তো? আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক বা প্লেই যেটাকে বলে সেটা। তো আপনারা বুঝতে পারছেন ক্লাস 9-এর নিউ কারিকুলামে নাটক দেওয়া মানে কি কঠিন এগুলো জিনিস। দেখেন, আপনারা ভাষাগুলো পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন, পুরো বইটা উল্টে উল্টে দেখবেন, তারপর গিয়ে নতুন কারিকুলাম নিয়ে মন্তব্য করবেন, তার আগে না। ঠিক আছে, তো এরকম আরো অনেক কিছু আছে। যেমন আমাদের চ্যাপ্টার 1-এ আমাদেরকে বলেছে ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স নির্ণয় করতে। ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স এটা অনেক হাই লেভেলের একটি পড়া। এই যে ফ্যাক্টস আর অপিনিয়ন্সের পার্থক্য এখান থেকে আমরা নির্ণয় করেছি। তো বুঝুন এবার, আপনারা যে বলছেন নতুন কারিকুলাম খারাপ, ঠিক আছে, কয়েকটা দিক দিয়ে খারাপ। সেটা কয়েকটা দিক দিয়ে কাদের জন্য খারাপ? এই বছরে যারা ক্লাস 9-এ পড়েছে তাদের জন্য। হ্যাঁ, তারা হচ্ছে এই কারিকুলামের জন্য একদম গিনিপিগ যেটাকে বলে। কিন্তু আমাদের জন্য কিন্তু আর বাকি সবার জন্য ভালো। আর ক্লাস 9-এর জন্য একদম খারাপ সেটা বলবো না, আছে অনেক ভালো দিক আছে। আমি তো আপনাদেরকে বই উল্টে উল্টে দেখালামই। পুরো বই আপনারা এনসিটিভির ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইট থেকে দেখে তারপরে মন্তব্য করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই থাক। আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যেন কেউ মনে না করেন যে আমরা নেচে নেচে পড়ালেখা করছি। আমরা পড়ালেখা করি না, আমাদের পরীক্ষা নেই। আশা করি আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।